আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? তারা কি রাজনীতি করতে পারবে? তারা কি ফিরে আসতে পারবে? অথবা তাদের কি রাজনীতি করতে দেওয়া উচিত, বা তাদের কি রাজনীতি করা উচিত? এই বিষয়গুলো নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, একইভাবে আলোচনা হচ্ছে যে রাজনীতির ময়দানে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে, বিশেষ করে জামাত এবং বিএনপি, তারা তাদের রাজনীতির ময়দানে সহযোদ্ধা হিসেবে আগামী দিনে তারা আওয়ামী লীগকে কিভাবে চাচ্ছে? তারা কি আওয়ামী লীগকে একেবারে ভ্যানিশ করে দিতে চাচ্ছে, নাকি ফিনিশ করে দিতে চাচ্ছে? এটা যেভাবে একটা প্রশ্ন, একইভাবে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এবং এনসিপি, তাদের দৃষ্টিভঙ্গি কি, এবং তারাই বা কতদিন ক্ষমতায় থাকবে, এবং ক্ষমতায় থাকলে তারা আওয়ামী লীগের কতটুকু ক্ষয়ক্ষতি করতে পারবে বা কতটুকু ক্ষয়ক্ষতি করবে, এসব নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে। তারপর আলোচনা হচ্ছে যে আওয়ামী লীগ তার ক্ষমতাকালীন সময়ে সবচেয়ে বেশি বিনিয়োগ করেছে রাষ্ট্রীয় কর্মকর্তা কর্মচারীদের জন্যে। তো সেখানে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, জুডিশিয়ারি, এগুলো বাদ দিয়ে সবচেয়ে বেশি বিনিয়োগ তারা করেছে পুলিশের পেছনে এবং সেনাবাহিনীর পেছনে। তো এখন এই যে আওয়ামী লীগের যে একটা ক্রান্তিকাল যাচ্ছে, এই ক্রান্তিকালে তাদের সেই বিনিয়োগ কি কথা বলছে? পুলিশের মধ্যে কি কেউ তাদেরকে সহযোগিতা করতে চাচ্ছে, বা তাদেরকে কেউ আশা করছে, বা তাদের জন্য একটা পথ, রাজনীতির একটা পথ তৈরি করার ক্ষেত্রে পুলিশের সুবিধাভোগী কর্মকর্তা, যারা একেবারে সিপাহী থেকে শুরু করে আইজি পর্যায়ের যে পদগুলো রয়েছে, সেখানে আওয়ামী লীগের যে বিনিয়োগ, সেই বিনিয়োগগুলো কি জলে গেছে, নাকি সেখান থেকে কোনো কিছু বের হচ্ছে? একই কথা প্রযোজ্য সেনাবাহিনীর সম্পর্কে, নৌবাহিনী, বিমান বাহিনীর সম্পর্কে। এই তিনটি বাহিনীর কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, সুযোগ সুবিধা, পোশাক আশাক থেকে শুরু করে তারা যা চেয়েছে সবকিছু দিয়ে দেওয়া হয়েছে। ব্যাংক বলেন, বিমা বলেন, রাস্তাঘাট, পুল, ব্রিজ, কারভার্ট, গাড়ি বাড়ি, লোন কিনা দিয়েছে আওয়ামী লীগ। এখন এই যে আওয়ামী লীগ যে কারণে এই জিনিসগুলো করেছে, তারা জনগণের ইন জেনারেল মানোন্নয়ন, যেটা আওয়ামী লীগের মূল যে থিম, এই দলটি গরিব মানুষের দল। তো গরিব মানুষের দল হিসেবে তারা এই বাহিনীগুলোর পেছনে যে টাকা খরচ করেছে, সেই টাকা যদি তারা প্রান্তিক লেভেলে জনগণের জন্য খরচ করত, সোশ্যাল সেফটি নেটওয়ার্কটা তারা বাড়াতো, এরপরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে কর্মসংস্থান, এই কাজগুলোতে যদি তারা সেই বিনিয়োগ করত, তাহলে এক ধরনের ফলাফল আসতো। কিন্তু সেই কাজগুলো করার পরিবর্তে তারা এই 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পেছনে তাদের জীবন, যৌবন, অর্থবিত্ত, প্রেম, ভালোবাসা সবকিছুই তারা এখানে বিলিয়ে দিয়েছে। তো তাদের এই বিপদের সময় সেই জায়গাগুলো থেকে কি ধরনের রেসপন্ড আসছে, এটা আমরা আসলে জানি না। কিন্তু যারা আওয়ামী বিরোধী শক্তি রয়েছে, তাদের পত্রপত্রিকা রয়েছে, সেখানে কিন্তু প্রতিনিয়তই এই বিষোদ্গার তৈরি করা হচ্ছে যে আজকেই সচিবালয়ে আওয়ামী লীগের পক্ষের যারা কর্মকর্তা তারা বিদ্রোহ করবে, কালকে অমুক জায়গাতে অমুক সরকারি কর্মকর্তারা বৈঠক করেছে, পুলিশের অমুক জায়গাতে অমুক লোক এই কাজ করছে, সেনাবাহিনীর অমুক লোক এই কাজ করছে। এই কথাগুলো কিন্তু ছড়ানো হচ্ছে, কিন্তু আলটিমেটলি এই কাজগুলো হচ্ছে কিনা এবং তা আওয়ামী লীগের জন্য ফলপ্রসূ হবে কিনা, এগুলো নিয়ে কিন্তু যারা রাজনীতির বিশ্লেষণ করেন, চিন্তা ভাবনা করেন, তারা কিন্তু এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করে চলেছেন। দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো, সাম্প্রতিক সময়ে শেখ হাসিনার কিছু বক্তৃতা, বিবৃতি, সজীব ওয়াজেদ জয়ের কিছু বক্তৃতা এবং বিবৃতি, এবং বাহাউদ্দিন নাসিম, যিনি আওয়ামী লীগের নেতা, তার একটি টেলিফোন কনভারসেশন বাংলাদেশের 21 টেলিভিশনের একটা অনুষ্ঠানে একজন সাংবাদিকের সঙ্গে, হারুনের সঙ্গে, এটা রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। তো সেখানে বারবার যে প্রসঙ্গটি এসেছে সেটা হলো আওয়ামী লীগ জাতির উদ্দেশ্যে ক্ষমা প্রার্থনা করবে কিনা। নেতারা কি বলেছেন, বা ওখানে ফটো কার্ডে আসলে কি লেখা হয়েছে, ওটা নিয়ে আসলে আমার কোনো মাথা ব্যথা নেই। আমি যেটা বলতে চাই সেটা হলো রাজনীতির নির্মম বাস্তবতা। সেই বাস্তবতায় রাজনৈতিক নেতারা যদি ক্ষমা প্রার্থনা করেন, এটা আসলে কোনো কার্যকর বিষয় নয়। এখানে ক্ষমা চাওয়ারই বা কি আছে, পাওয়ারই বা কি আছে? আওয়ামী লীগ কি জন্য ক্ষমা চাইবে? এই দেশ থেকে যে টাকা পাচার করার অভিযোগ তাদের বিরুদ্ধে এসেছে, এটার জন্য জাতির কাছে ক্ষমা চাইবে? আর জাতি সেটা ক্ষমা করে দেবে? জাতির কি সেটা ক্ষমা করার কোনো আইন কানুন আছে? এটা তো আসলে কমন মার্সি হয় না, জেনারেল অ্যামনেস্টি হয় না। এখানে ক্ষমা চাওয়ার প্রসঙ্গ কেন আসবে? মানে এটা একটা রাজনৈতিক চটকদার বক্তব্য। যেটা হওয়া উচিত সেটা হলো আওয়ামী লীগের মধ্যে একটা বিনম্রতা আসবে, একটা অনুশোচনা বোধ আসবে, এবং তারা যে কর্মকাণ্ডগুলো করেছে সেই কর্মকাণ্ডগুলো নিয়ে গর্ব করবে না। যেমন ধরেন 71-এ
রাজাকার, আলবদর আর শামস। তো এই বাহিনীগুলো যে অপরাধ করেছে, অন্যায় করেছে, এগুলো ক্ষমারও যোগ্য। এখানে ক্ষমা চাইলেই বাকি, না চাইলেই বাকি। এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রসঙ্গ আসে না। কথাটা হলো এইরকম যে আমি রাজাকার ছিলাম, আলবদর ছিলাম, এটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। ওই সময়টাতে যে খুন, জখম, ধর্ষণ হয়েছে আমি শুনেছি, আমার পূর্বপুরুষরা করেছে বা আমার আত্মীয় স্বজন করেছে বা আমি করেছি। আমি এজন্য লজ্জিত, অনুতপ্ত, দুঃখিত, এবং আমার এই কর্মের ফলে কেউ ক্ষতিগ্রস্ত হয়ে যদি আমাকে ব্যক্তিগতভাবে ক্ষমা করেন, এটা আমার একটা বড় প্রাপ্তি। তা না হলে দেশের প্রচলিত আইন অনুযায়ী আইনের নিকট নিজেকে আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হয়ে আমি এই দায় থেকে মুক্ত হওয়ার জন্য প্রস্তুত আছি। দিস শুড বি দ্য ল্যাঙ্গুয়েজ। এবং একই ল্যাঙ্গুয়েজ আওয়ামী লীগের ক্ষেত্রে। আওয়ামী লীগ যদি এখন বলে, শেখ হাসিনা যদি বলেন, আমার মারাত্মক ভুল হয়েছিল এস আলম এবং সালমান এফ রহমান সিন্ডিকেটের সঙ্গে নিজেকে জড়ানো। তারা আমাকে কত টাকা দিয়েছে না দিয়েছে এই বিষয়ে আমি কোনো কথা বলবো না, কিন্তু তারা আমার নাম ভাঙিয়ে সারা বাংলাদেশের আর্থিক সেক্টর তছনছ করে দিয়েছে। আমি যতদিন ক্ষমতায় ছিলাম আমি বুঝতে পারিনি, এজন্য আপনাদের কাছে ক্ষমা চাই। সালমান এফ রহমান এবং এস আলম এবং এদের মতো যে সকল দুর্বৃত্ত ব্যবসায়ী রয়েছে, যারা আমার নাম ব্যবহার করে আপনাদের সর্বনাশ করেছে, আমি এজন্য লজ্জিত, দুঃখিত, অনুতপ্ত, ক্ষমা প্রার্থী। তারপরে কেউ যদি বেশি ক্ষতিগ্রস্ত হন, ক্ষমার অযোগ্য মনে করেন, আমি তাদেরকে অনুরোধ করব দেশের প্রচলিত আইন অনুযায়ী মামলা করার জন্য, ইনক্লুডিং মি, আমাকে সহ। আমি আইনগতভাবে এই জিনিসগুলো মোকাবেলা করব এবং শাস্তি ভোগ করে আমি আমার দায় মেটাবো। আপনার কি মনে হয় এই যে কথাগুলো বললাম একটা শব্দ মিথ্যা, অবাস্তব, কিন্তু এই কথা কি শেখ হাসিনা বলবেন? কিয়ামত হয়ে গেলে তো বলবেন না বাংলাদেশে। কিংবা আগে যেটা জামাত শিবির সম্পর্কে বললাম, সেটা কি জামাত শিবিরের লোকজন বলবে? মরে গেল, কিয়ামত হয়ে গেল, সেটা বলবে না। তো এটা হলো রিয়াল কথা। এর বাইরে উনি যদি আরো বলেন যে আমার পরিবার, শেখ পরিবার, চাচাতো, ফুফাতো, মামাতো ভাই বোনের অত্যাচারে আপনারা অতিষ্ঠিত হয়েছেন, এদের বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে, আপনাদের মুখে মুখে ঘুরছে। আমার বোনের বিরুদ্ধে অভিযোগ আছে, সবার বিরুদ্ধে অভিযোগ আছে। আপনাদের প্রতি অনুরোধ, দেশের প্রচলিত আইন অনুযায়ী যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা এগিয়ে আসুন, মামলা করুন এবং আমাদের বিচার করুন। বিচারে আমরা নির্দোষ প্রমাণিত হলে আপনাদের কাছে আমি আবার রাজনীতি করতে ফিরে আসবো। আর যদি দোষী সাব্যস্ত হয় তাহলে আমাকে শাস্তি দিন, আর আমার কারণে আমার দলকে শাস্তি দিয়েন না। আমার দল ভালো, আমার বাবা ভালো, দলের কোটি কোটি নেতাকর্মী ভালো, কিন্তু আমি এবং আমার যারা লোকজন রয়েছে, জ্ঞাত সারে হোক, অজ্ঞাত সারে হোক, ভুল করে হোক, ভ্রান্তি করে হোক, ইচ্ছা করে হোক, লোভ করে হোক, লালসা করে হোক, যে কাজগুলো হয়েছে সেই কাজের ফলে যে বদনাম হয়েছে সেটাকে আমি ইগনোর করছি না, স্বীকার করে নিচ্ছি। আমি এখন নিজেকে বিচারকের নিকট, বিচার ব্যবস্থার নিকট সমর্পণ করলাম। আপনারা অভিযোগ দাখিল করেন, পানি হয়ে যাবে সবকিছু মুহূর্তের মধ্যে। একই কথা সজীব ওয়াজেদ জয় বলতে পারেন, অন্যান্য রাজনৈতিক নেতারা বলতে পারেন যাদের বিরুদ্ধে অভিযোগ এসছে। এটা হলো প্রকৃত অর্থে ক্ষমা প্রার্থনা করার নিয়ম এবং কানুন। কিন্তু যদি আপনি বড় একটা সভা মঞ্চে উঠে বিরাট একটা নেতার চেয়ারে বসে হাত দুখানা উঁচু করে জনগণকে বলেন, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, যদি কোনো কষ্ট দিয়ে থাকি, যদি আপনারা ক্ষমা করে দেবেন, এটা আসলে ক্ষমা হয় না, এটা ভণ্ডামি। এটা ভণ্ডামি এবং জনগণের কেউ এটা ক্ষমা করতে আগ্রহীও নয়। আর তাদের যারা দর্শক শ্রোতা যারা ক্ষতিগ্রস্ত হয়নি তাদের কাছে এটা 2 পয়সার মূল্য নেই। আর যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটা তাদের নিকট একটা ঠাট্টা এবং মস্করার বিষয়। এখন এই যে জামাতের কথা বললাম, আওয়ামী লীগের কথা বললাম, একইভাবে যদি ক্ষমা চাওয়ার প্রসঙ্গ তারেক রহমান সাহেবের বিরুদ্ধে আসে, খালেদা জিয়ারকে যদি বলা হয় আপনি ক্ষমা চান, তাহলে তিনি কি বলবেন সেই কথা যে জামাতকে আমি এই জীবনের প্রান্ত সময়ে এসে চিনতে পেরেছি, আমি 2001 থেকে 2006 সন পর্যন্ত জামাতকে চিনতে পারিনি। যুদ্ধাপরাধীদের সঙ্গে, স্বাধীনতা বিরোধীদের সঙ্গে বিএনপির যে ঐক্য, এটা একটা ঐতিহাসিক ভুল ছিল, পাপ ছিল, অন্যায় ছিল। এর জন্য আমি লজ্জিত, অনুতপ্ত, ক্ষমা প্রার্থী। বলেন তো বেগম জিয়া বা তারেক রহমান সাহেব বলবেন? তারেক রহমান সাহেবকে বলবেন যে আমি যেটা রাজনৈতিক অফিস করেছিলাম, হাওয়া ভবন, এই হাওয়া ভবনকে কেন্দ্র করে কয়েকশো হাওয়াই টাউট, হাওয়াই বাটপার ওখানে ঘোরাফেরা করতো এবং আমার নাম ব্যবহার করে সারা বাংলাদেশে একটা সিন্ডিকেট গড়ে তুলে
আমাকে এমনভাবে জনগণের নিকট লাঞ্ছিত অপমানিত করেছে যে এখন হাওয়া ভবন বলতেই লোকজন আমাকে 10% হিসেবে গালাগাল করে। আমি এই বিষয়টি জেনেছি এবং এই ঘটনার জন্য আমি অনুতপ্ত, লজ্জিত, আমি ক্ষমা প্রার্থী। যদি আপনারা হাওয়া ভবনের কোনো লোকের কাছ থেকে 10% কোনো কমিশন আপনারা দিয়ে থাকেন, হাওয়া ভবনের কোনো লোক আপনাদের কাছে নিয়ে থাকে, আপনারা আদালতে মামলা করুন। আমার সম্পৃক্ততা থাকলে আমাকেও আসামি করুন, আমি টাকা ফেরত দেব এবং অথবা আমি শাস্তি মেনে নেব। বলেন তো, কিয়ামত হয়ে গেলে এই কথা আপনি বিএনপির কোনো লোকের সামনে এখন বলতে পারবেন? আপনার প্রত্যেকটা দাঁত খুলে ফেলবে যে তোর এত বড় সাহস, তুই এই কথাগুলো বলতেছিস। দিস ইজ দ্য রিয়ালিটি। মূল ব্যাপার হলো, রাজনীতিতে হুম্বি তম্বি এলো একটা বিরাট ব্যাপার। যে যত মানুষ ঠকাতে পারে, যে যত মানুষকে মিথ্যা প্রলোভনে সে রাখতে পারে এবং যে যত নিজেকে শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পারে, কৌশল অবলম্বন করতে পারে, আমাদের মতো তৃতীয় বিশ্বে রাজনীতি তাদের জন্য একটা মানে স্বর্ণর ডিম পাড়া হাঁসের মতো। তো কাজেই আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দল আসলে ক্ষমা চাইবে না, ক্ষমা চাইতে পারে না। আমাদের দেশের সংস্কৃতি ক্ষমা চাওয়ার সংস্কৃতি নয়। আমাদের দেশের ক্ষমা সংস্কৃতি ন্যায় বিচারের পক্ষে নয়। এই যে কথাগুলো বললাম, রাজনৈতিক নেতৃবৃন্দ যদি নিজেদেরকে বিচার বিভাগে সমর্পণ করেনও, তাহলে কি তারা ন্যায় বিচার পাবেন? তারা পাবেন? বা জনগণ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কি ন্যায় বিচার পাবেন? আমার তো মনে হয় না। তো কাজেই যেগুলো সম্ভব নয় সেগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা করা, আশা করা, রাজনীতির মাঠ যাকে বলা হয় ঘোলা করা, এটা এক ধরনের আত্মপ্রবঞ্চনা, নিজেকে ঠকানো, সময় নষ্ট করা। তার চেয়ে বরং যেভাবে চলছে, যার যার মতো চলছে, তাদেরকে চলতে দিন, তাদেরকে বলতে দিন। আপনার শুনতে ইচ্ছে করলে শুনবেন, না শুনতে ইচ্ছে করলে কানে তুলে দিয়ে বসে থাকবেন। আপনার যদি কোথাও সিলেকশন করার ক্ষমতা থাকে, পছন্দ করার ক্ষমতা থাকে, আপনি পছন্দ করবেন। নচেত আপনি নিজেকে গুটিয়ে আপনি আপনার মতো কাজ করেন। এই পৃথিবী অনেক বড়, বাংলাদেশ অনেক বড়, রাজনীতি আপনার করতে হবে, নট লাইক দ্যাট মন্ত্রী এমপিদের সঙ্গে আপনার যোগাযোগ থাকতে হবে বা মন্ত্রী এমপি আপনাকে হতে হবে। এটা আপনার জন্য অপরিহার্য নয়। আপনি তো একজন সাধারণ মানুষ হতে চাইতে পারেন, ভালো মানুষ হতে চাইতে পারেন। তো একজন ভালো মানুষ হতে চাইলে, ভালো মানুষ হিসেবে থাকতে চাইলে, এই প্রকৃতি, এই পৃথিবী, এই মহাবিশ্ব, এই বাংলাদেশ আপনার জন্য অসংখ্য লক্ষ লক্ষ কোটি কোটি বিকল্প সুযোগ করে দিয়েছে, যেটা দিয়ে আপনি ভালো থাকতে পারবেন। যে মন্দ আছে, যে দম্ভ করছে, মিথ্যা কথা বলছে, কুকাম করছে, তার অনেক পথ আছে। এখন এই সময়টিতে সবচেয়ে আমাদের জন্য বেশি দরকার নো দাই সেলফ, নিজেকে চেনা, নিজেকে জানা এবং নিজের প্রয়োজনে কাজ করা, আর নিজের প্রয়োজনের বাইরে নিজেকে কোনো অবস্থাতেই মন্দ পরিবেশ, মন্দ কাজ, মন্দ সময় এর সাথে না জড়ানো। দেখুন সম্মানিত দর্শক, অতি সম্প্রতি জাতীয় পার্টির একটি সম্মেলন হয়ে গেল। আপাত দৃষ্টিতে এটিকে জাতীয় পার্টির যে বহু খণ্ডাংশ রয়েছে, তো সেরকম আরেকটি খণ্ডাংশ তৈরি হওয়ার মতো ঘটনা মনে হলেও এর পেছনে বর্তমান রাজনীতির একটা বিরাট হিসাব এবং নিকেশ রয়ে গেছে। আপনারা জানেন যে আমাদের দেশে রাজনীতি বলতে পরিবারতন্ত্র। আওয়ামী লীগ বলতে শেখ পরিবার, বিএনপি বলতে জিয়া পরিবার, আর জাতীয় পার্টি বলতে এরশাদ পরিবার। তো এখন মাঠের রাজনীতিতে আওয়ামী লীগ নেই বললেই চলে। আর শেখ পরিবার একেবারে বাংলাদেশ থেকে যেভাবে, মানে একেবারে সমূলে বাংলাদেশ থেকে তারা চলে গেছেন, একজন শেখ এই মুহূর্তে বাংলাদেশে নেই, অবশিষ্ট নেই। অল শেখস যারা আছেন গন আউট, দেশের বাইরে আছেন। এখন তারা আগামীতে ফিরে আসতে পারবেন কি পারবেন না, এটার উপর নির্ভর করছে বাংলাদেশের ভবিষ্যতের শেখদের রাজনীতি বা আওয়ামী পরিবারতন্ত্রের রাজনীতি। তো এখন যদি আপনি রাজনীতির একজন সাধারণ ছাত্র হন এবং ইতিহাস দেখেন, তাহলে দেখবেন যে এই যে রাজনীতিতে যে মাফিয়াতন্ত্র, গডফাদারশিপ, এই গডফাদারশিপ যদি একবার প্রশ্নের মুখোমুখি পড়ে এবং সদল বলে এটা আউট হয়ে যায় রাজনীতি থেকে, ওটা আর সেই জিনিসটি ফিরে আসে না। আওয়ামী লীগ থাকবে, আওয়ামী লীগের রাজনীতি থাকবে, বঙ্গবন্ধুর আদর্শ থাকবে, এমনকি শেখ হাসিনার আদর্শ থাকবে, মানে শেখ হাসিনার ভালো কর্মগুলো থাকবে। কিন্তু শেখ ডাইনেস্টি যেভাবে বাংলাদেশে সেই 2009 থেকে 2025 অবধি রাজত্ব করেছে এবং সেই শেখ ডাইনেস্টির অল অফ দ্য মেম্বার্স
যারা এই সময়টিতে দেশের বাইরে চলে গেছেন তারা আবার রাজনীতিতে ফিরে এসে হাল ধরবেন, তাদের অর্থবৃত্ত থেকে শুরু করে পুরনো বা হারানো সাম্রাজ্য ফিরে পাবেন। এটা সিরাজউদ্দৌলার ক্ষেত্রে হয়নি, তারপরে সরফরাজ খানের ক্ষেত্রে হয়নি, মুর্শিদ কুলি খানের ক্ষেত্রে হয়নি, মুঘলদের ক্ষেত্রে হয়নি, ঢাকার নবাব পরিবারের ক্ষেত্রে হয়নি। একটা পারিবারিক সিন্ডিকেট একবার আউটস্টেট হয়ে গেলে দ্বিতীয়বার আর সেই পারিবারিক সিন্ডিকেটটা কখনো প্রতিষ্ঠিত হয়নি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতিতে হয়তো আগামীতে নতুন কোনো পরিবারতন্ত্র আসতে পারে, কিন্তু পুরনো পরিবারতন্ত্র ফিরে আসাটা রাজনীতির ভাষার মধ্যে পড়ে না। বাংলাদেশ তো নয়, অন্য কোনো দেশও আমার জানা মতে এরকম তথ্য আমার কাছে জানা নেই। তো আওয়ামী লীগ এই অবস্থা। বিএনপি বলতে গেলে সেই তাদের যে পরিবারতন্ত্র, এটাও এইবার মানে এই নির্বাচনে যদি বিএনপি আবার ফিরে আসে, তারেক রহমান সাহেব প্রধানমন্ত্রী হন, তাহলে এই পরিবারতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর যদি কোনো কারণে 3 থেকে 4 বছর 5 বছর নির্বাচন পিছিয়ে যায়, তাহলে জিয়া পরিবার শেষ আওয়ামী লীগের মতো। বেগম জিয়ার শরীরের অবস্থা খুব খারাপ। আর জিয়া পরিবারের প্রতিভা বলতে একমাত্র তারেক জিয়া আছেন। তার কোনো চাচা, মামা, খালু রাজনীতিতে আসবেন, কিংবা তার পরবর্তী প্রজন্ম, তার স্ত্রী বা তার সন্তান, মানে তারা জিয়া পরিবারের প্রতিভা হবেন, এটা একেবারে অসম্ভব বিষয়। হতেও পারে সেটা যদি তারেক রহমান সাহেব রাষ্ট্র পরিচালনার জন্য 5-10 বছর সময় পান। নচেত এইবারই জিয়া পরিবারের যে আধিপত্য আওয়ামী লীগের মতো শেষ। তিনি দেশের বাইরে আছেন, তো নির্বাচন না হলে, দেশের পরিস্থিতি যদি বিএনপির জন্য অনুকূল না হয়, তিনি হয়তো আসবেন না। ফলে বিএনপি যে রাজনীতি বাংলাদেশে, সেই রাজনীতি থেকে আগামীতে জিয়াউর রহমানের আদর্শ থাকবে, তারেক রহমানের আদর্শ থাকবে, কিন্তু ফ্যামিলি ডাইনেস্টির যে কর্তৃত্ব সেটা থাকবে না। এখন জিনিসটা ধারাবাহিকভাবে মেলান। অন্যদিকে জাতীয় পার্টি, তো জাতীয় পার্টিতে এরশাদের মৃত্যুর পর যে পারিবারিক ডাইনেস্টি, এটা চলে আসলো জিএম কাদেরের উপর, কিন্তু জিএম কাদের পুরো পরিস্থিতি তার অনুকূলে রাখতে পারেননি। ফলে এখানে তার পারিবারিক যে ডাইনেস্টিটা, এটা বিএনপির মানে আওয়ামী লীগের জমানাতে এটি প্রশ্নবিদ্ধ হয়েছে। আর বিএনপি জমানার আসার আগেই তিনি ছিটকে পড়েছেন। তার পার্টির অভ্যন্তরীণ দ্বন্দ্ব সংঘাত হতে পারে, যা কিছু হতে পারে, তিনি অতি সম্প্রতি দলের শীর্ষ নেতাদেরকে যেভাবে গণহারে, পাইকারি হারে তিনি বহিষ্কার করেছেন, এবং সেই বহিষ্কারের প্রেক্ষিতে তিনি আবার প্রতিদ্বন্দ্বী হিসেবে একজন তরুণকে দলের মহাসচিব বানিয়েছেন, এবং তার বিরুদ্ধে, তার কর্মকাণ্ডের বিরুদ্ধে বিক্ষুব্ধ এবং সংক্ষুব্ধ যারা জাতীয় পার্টির সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তারা কোর্টে গিয়ে তার কার্যক্রমের উপর একটা নিষেধাজ্ঞা তারা জারি করাতে পেরেছেন আইন আদালতের মাধ্যমে। এবং এই সুবাদে এবং এই সুযোগে জাতীয় পার্টির এই মুহূর্তের যত শীর্ষ নেতা রয়েছেন, যাদের ক্ষমতা আছে, কানেক্টিভিটি আছে, যোগ্যতা আছে, এবং তারা সেই অনেক আগের থেকেই বাংলাদেশে কিং মেকার, গত 40 বছর ধরে এই বাংলাদেশে কিং মেকার হিসেবে জাতীয় পার্টির যে সকল সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন, তাদের সমপর্যায়ের দক্ষতা, অভিজ্ঞতা, কিং মেকিং, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি বিএনপি এবং আওয়ামী লীগের এতগুলো নেতা নেই। আপনি চিন্তা করুন, জাতীয় পার্টিকে আপনি যতই ঠাট্টা করেন, মস্কারা করেন, কিন্তু একজন কাজী ফিরোজ রশিদ, একজন শহীদুর রহমান ট্যাপা, একজন আনিসুল ইসলাম মাহমুদ, একজন আনোয়ার হোসেন মঞ্জু, একজন রুহুল আমিন হাওলাদার, এদের সমপর্যায়ের আপনি আওয়ামী লীগের কাকে, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আব্বা, মানে জাহাঙ্গীর কবির নানক, তারপরে অন্যান্য যারা আছে, ওয়াইদুল কাদের, এরকম 10 জন লোক আমি যাদের নাম বললাম, তাদের সাথে যোগাযোগ করেন, দেখেন তো, পাশাপাশি বসায় দেখেন তো কাদেরকে আপনার নেতা মনে হয়। আবার এখানে এসে যদি বিএনপিতে আসেন, বিএনপিতে এরকম 10 জন লোকের নাম বলেন এবং এদের সাথে মিশন, তাহলে দেখবেন জাতীয় পার্টির এই যে নেতাগুলো, তারা তাদের যে ছাত্র জীবন, রাজনৈতিক জীবন, মন্ত্রীর জীবন, কর্মজীবন, ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক জীবন সব মিলিয়ে র্যাঙ্কিংয়ে এই যে গ্রুপটি, তারাই এগিয়ে রয়েছেন। তো সেই গ্রুপটি এরশাদ সাহেবের কারণে, এরশাদ সাহেবের দুর্বলতার কারণে, বেগম রওশন এরশাদের কারণে, বিদিশার কারণে, আসলে তারা এই অনেক যোগ্যতা থাকা সত্ত্বেও বিএনপি আওয়ামী লীগের দাবিদারি করতে তারা বাধ্য হয়েছিল, বিএনপিকে ভয় পেতে তারা বাধ্য হয়েছিল। কিন্তু এই সুযোগটিতে এখন যা কিছু হচ্ছে, এই সুযোগে আমার কাছে মনে হচ্ছে যে জাতীয় পার্টির জিএম কাদেরের যে কর্মকাণ্ডের উপর কোর্টে নিষেধাজ্ঞা, এবং এই সুযোগে জাতীয় পার্টির সম্মেলন করে আনিসুল ইসলাম মাহমুদকে সভাপতি, তারপরে সেক্রেটারি হিসেবে রুহুল আমিন হাওলাদারকে নিয়োগ দান করা, এর মধ্যে রাজনীতির অনেকগুলো সংবাদ, অনেকগুলো সমীকরণ,
অনেকগুলো সম্ভাবনা ঘুরপাক খাচ্ছে। এবং সেটা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রিন সিগন্যাল থাকে, এনসিপির সঙ্গে তাদের একটা আগামী দিনে রাজনৈতিক ঐক্য হয়, এবং সেই ঐক্যের সঙ্গে যদি জামাত আসে, সেই ঐক্যের সঙ্গে যদি চরমোনাই আসে, সেই ঐক্যের সঙ্গে যদি অন্যান্য রাজনৈতিক দলগুলো আসে, এবং তারা দুটো কাজ করবে। একটা নির্বাচন করবে বিএনপিকে চ্যালেঞ্জ জানিয়ে, এটা হলো 10 to 20%। আর একটা হলো সম্মিলিতভাবে সবাই একত্রে বিএনপি নির্বাচনে যাওয়ার চেষ্টা করবে, আর এরা নির্বাচন বর্জন করবে। ফলে কি হলো, পুরো রাজনীতির যে যত হিসাব, সব হিসাব কিন্তু উলটপালট হয়ে যাবে। এবং আরো একটা ব্যাপার হলো, এই জাতীয় পার্টির নতুন যে মানে আত্মপ্রকাশ তারা ঘটলো, তারা লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করবে, এবং জিএম কাদেরকে যদি তারা সরকারি মদত পায়, সাহায্য পায়, জিএম কাদের সাহেব হয়তো ঘর থেকে বেরোতেই পারবেন না। তো সেক্ষেত্রে তারা নির্বাচন করবেন, সেই নির্বাচন অথবা করবেন না। সেই যে একটা সমীকরণ, সেই সমীকরণে জাতীয় পার্টি আবার কিং মেকার হিসেবে কাজ করবে। এবং আমাদের দেশে 91 সন থেকে জাতীয় পার্টি, প্রথমত তারা 10 বছর বা 9 বছর কিং ছিল, আর 91 থেকে একেবারে 2025 সন পর্যন্ত পুরো সময়টা 35 বছর তারা এই বাংলাদেশে কিং মেকার ছিল। বিএনপি ক্ষমতা আসা, বিএনপি ক্ষমতা থেকে যাওয়া, আওয়ামী লীগের ক্ষমতা আসা, ক্ষমতা থেকে যাওয়া, আওয়ামী লীগের ক্ষমতায় টিকে থাকা, সব ক্ষেত্রে জাতীয় পার্টি কিন্তু কিং মেকার হিসেবে কাজ করেছে। তো কাজে সেই জাতীয় পার্টি আবার এই সময়টিতে এসে যেভাবে রুখে দাঁড়িয়েছে, যেভাবে সম্মেলন করছে এবং যেভাবে কথাবার্তা বলছে, ডাল মে কুছ কালা হায়। আপনি দেখেন যে ইত্তেফাকের সম্পাদক মরহুম মানিক মিয়া সাহেবের সন্তান আনোয়ার হোসেন মঞ্জু, তো আনোয়ার হোসেন মঞ্জু বাংলাদেশের রাজনীতিতে রীতিমতো আন্ডারওয়ার্ল্ডের ডন, হাজি মাস্তান। এটা সেই অনেক আগের থেকেই, বঙ্গবন্ধুর জামানা থেকে। এবং তিনি যে সময়টাতে বঙ্গবন্ধুর জামানাতে তিনি ইত্তেফাকের মতো বাংলাদেশের 1 নম্বর পত্রিকার সম্পাদক ছিলেন, তিনি প্রেস ক্লাবের সভাপতি ছিলেন, সব আমলেই তিনি মন্ত্রী এমপি ছিলেন। 40 বছর ধরে তিনি টানা 6 বার বা 7 বার 8 বার তিনি সংসদ সদস্য হয়েছেন। আর বিভিন্ন টার্মে তিনি যে মন্ত্রী হয়েছেন, 20 বছর ধরে তিনি কন্টিনিউয়াসলি এবং সাকসেসফুলি মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা তার রয়েছে। তাকে বলা হয় আমেরিকার সিআইএ এর যে বস, অনেকে এজেন্ট বলেন, তিনি ঠাট্টা করে বলেছেন যে আমি এই বছর এজেন্ট হব কেন, আমি সিআইএ এর মাস্টার মাইন্ড হব। বাংলাদেশে সিআইএ এর যারা এজেন্ট হবেন বা সিআইএ এর যদি কর্মকাণ্ড হয়, তাহলে তিনি গডফাদার হিসেবে সিআইএ কে পরামর্শ দিবেন, ওকে ওইটা করো, ওকে ওইটা করো, ওকে ওইটা করো। এবং হাতি মরলেও লাখ টাকা। 2 নম্বর হলো যে মানুষ যত বুড়া হয় তত তার বুদ্ধি বাড়ে, কৌশল বাড়ে। তো সেই আনোয়ার হোসেন মঞ্জু এখন আবার সরব, এবং অতি সম্প্রতি তিনি হালার পো হালা, মানে এই যে তার যে শব্দটি, আমাদের বরিশালের একটি আঞ্চলিক গালাগালি, হালার পো হালা। তো হালার পো হালা গালি দিয়ে তিনি যে ভাষণ দিয়েছেন, তার রীতিমতো টক অফ দ্য কান্ট্রি ভাইরাল হয়ে গিয়েছে। এবং তার হঠাৎ করে যে রেগে যাওয়া, বের হয়ে আসা, তারপরে নির্লোভ কথাবার্তা বলা, ড্যাম কেয়ার ভাবে তিনি যেভাবে সবাইকে চ্যালেঞ্জ জানাচ্ছেন, আপনার কি মনে হয় তার এই কথাবার্তার পিছনে আমেরিকার গ্রিন সিগন্যাল নেই? তার এই কথাবার্তার পিছনে ভারতের গ্রিন সিগন্যাল নেই? তার এই কথাবার্তার পিছনে বর্তমান ক্ষমতার যে কেন্দ্রগুলো রয়েছে, তিনি তো ঘাস খেয়ে বড় হননি। তিনি এখনো পাগল হয়ে যাননি, এখনো তিনি দৈনিক 18 ঘন্টা পরিশ্রম করেন তার এই বয়সে। তার বয়স কিন্তু অনেক, মানে মুখে চোখে সে বার্ধক্যের ছাপ নেই, তিনি চুলে কলপ মাখেন, কিন্তু বয়স কিন্তু তার অনেক, বয়সে অনেক। আপনার যদি 1971 সনে তার বয়স ছিল 25 বছর, সেই বা আরো বেশি 25-26 বছর, তাহলে সেক্ষেত্রে তার বয়স কত, এখন কত? তিনি সেই এখন যদি 50 বছর আর 75 বছর, অলমোস্ট 80 বছর তার বয়স, কাছাকাছি 80 বছর বয়স। তো এই বয়সেও তিনি দৈনিক 18 ঘন্টা পরিশ্রম করেন, ইত্তেফাকের মতো একটা পত্রিকা তিনি চালান, এবং তার জেনিথ প্যাকেজিং, অনেক বড় শিল্প প্রতিষ্ঠান, লিডিং মানে প্যাকেজিং ইন্ডাস্ট্রি তার রয়েছে এই বাংলাদেশে। তো সেটা তিনি চালাচ্ছেন, 1000 কোটি টাকার তার ব্যবসা। তো এককভাবে তিনি সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো তিনি চালাচ্ছেন। তো কাজেই সেই মানুষ এই সময়টাতে নড়াচড়া করছেন এবং জাতীয় পার্টিকে সুসংগঠিত করছেন, একত্র করছেন। তো এটা আমার কাছে খুব ঠাট্টা মস্করার বিষয় নয়, এর পিছনে আরো অনেক কিছু আছে। ফলে রাজনীতিতে যারা খুব স্বপ্ন দেখেন, স্বপ্ন বিলাসী, ডিসেম্বরে শিডিউল হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, নির্বাচনে একটি বিশেষ দল ক্ষমতা চলে আসবে, দলের প্রধানমন্ত্রী হবে, এগুলো একেবারে যে সহজ, যে সরল যে চিন্তা ভাবনা, সেই চিন্তা ভাবনার সঙ্গে যদি আপনি এই জাতীয় পার্টির অভ্যুত্থানকে, অভ্যুদয়কে এবং তাদের যে তৎপরতাকে আপনি মূল্যায়ন করেন, তখন হয়তো আপনি দেখতে পারেন ডাল মে কুছ
কালা হয়। মহান আল্লাহ আমাদের সবাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। কথা বললেন আমাদের সবার পরিচিত পিএমক গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য, লেখক এবং জার্নালিস্ট। অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করলেন। অত্যন্ত জ্ঞানী আলোচনা করেন তিনি। তার বিশ্লেষণ, তার রাজনৈতিক কেরিয়ার, রাজনৈতিক বিশ্লেষণ অত্যন্ত সুন্দর। তার বিশ্লেষণগুলো মানুষ শোনে, দেখে এবং বোঝার চেষ্টা করে। বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে তিনি কথা বলেন। যে বিষয়গুলো ট্রেন্ডিং হয় নিউজ, সেই নিউজগুলো নিয়েই তিনি কথা বলেন। তার কথাগুলো শোনা যায় এবং তিনি সাবেক সংসদ সদস্য ছিলেন। আপনারা জানেন যে সাবেক সংসদ সদস্য ছিলেন তিনি। এখন বর্তমান একজন ব্যবসায়ী এবং তিনি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম যে টেলিভিশনগুলো রয়েছে সেখানে টক শোতে উপস্থিত হন, লেখেন, পত্রিকাতে লেখেন। তার অনেক প্রতিভা রয়েছে এবং তার কথা বলার ধরনই অন্যরকম। প্রিয় দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে গোলাম মাওলা রনির ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।